সমস্ত শরীরে কাঁটা ফুটল। একটি অর্ধমৃত মানুষের শরীর থেকে তার নাম বেরিয়ে এলো। এই অবস্থাতেও সুন্দর তার নাম কি করে উচ্চারণ করছে? সে এগিয়ে গেল। সুন্দরের মুখের পাশে ঘনিষ্ঠ হয়ে বসে নিচু স্বরে বলল, আমি, এই তো আমি। সুন্দরের চোখ বন্ধ হয়ে গেছে আবার। চেতনা লোপ পেয়ে গেছে। আরো কয়েকবার ডাকল লীলা। ওপাশ থেকে নার্সের গলা ভেসে এলো, এখন উনি শুনতে পাবেন না। যান, শুয়ে পড়ুন। সন্ধ্যের মুখে দুর্যোধন মিত্র টেলিফোন করলেন স্ত্রীকে। ফোনটা এবার কৃষ্ণাই ধরলেন। গলার স্বর শুনে হাসলেন। শেষ পর্যন্ত তোমার সময় হলো? হ্যাঁ, খুব ব্যস্ত ছিলাম। মাইগ্রেনের যন্ত্রণা কমেছে? মাইগ্রেন? জানলে কি করে? তোমার বান্ধবী বললেন। এত যন্ত্রণা যে শয্যাশায়ী ছিলে, তার নেমন্তন্ন রাখতে পারোনি। এখন কেমন আছো? ভালো। কৃষ্ণা জিজ্ঞাসা করলেন, তোমার ছেলের খবর কি? চিকিৎসা চলছে। তা তো জানি। সে তো জানবি। তোমার কথার মধ্যে অন্যরকম সুর পাচ্ছি। সেটা তোমার কান শুনছে। তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। কৃষ্ণা, কথা এমন ধারালো যে বলতে বলতে কখন কাকে ক্ষতবিক্ষত করবে কেউ জানে না। না বলাই বোধহয় ভালো। এসব বাজে কথা। তুমি কি এখন আসবে? না, আমি খুব টায়ার্ড। তাহলে আমি যাচ্ছি। এসো। একা আসবে? মানে? শুনলাম দিল্লিতেও তুমি সঙ্গী পেয়ে গেছো। তুমি আমাকে অপমান করতে পারো না। ওকে, এসো। টেলিফোন নামিয়ে রাখলেন দুর্যোধন মিত্র। কৃষ্ণা এলেন 1 ঘন্টা পরে। এখন রাত 8টা। দুর্যোধন দেখলেন কৃষ্ণা সেজে এসেছেন। শাড়ি না, স্কার্ট পরেছেন। কলার অনেকটাই উন্মুক্ত। হোটেলের ঘরে এসে বললেন, তুমি কি এটা ঠিক করলে? কোনটা? একটা পাতি রিসেপশনিস্ট মেয়েকে সুন্দরের কেবিনে ঢুকিয়ে দিলে, কারণ সে ঘোরের মধ্যে তার নাম আওড়া ছিল। ছি! মেয়েটি ওখানে একা নেই কৃষ্ণা, নার্সও রয়েছে। সো হোয়াট? কৃষ্ণা বললেন, কেন ওকে আনতে হলো? আমাকে অবিশ্বাস করে ওখানে ঢুকতে দাওনি। ওকে কি করে দিলে? ডাক্তারের পরামর্শে। মাথা নাড়লেন দুর্যোধন মিত্র। বলো, কি বলতে এসেছ? তোমার সম্পত্তির মোট পরিমাণ কত? জানি না। হতেই পারে না। কেন জানতে চাইছ? আমি তোমার সঙ্গে কোনো বিরোধ চাই না। তোমার স্থাবর সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। শুধু অস্থাবর সম্পত্তির ঠিক অর্ধেক তুমি আমার নামে ট্রান্সফার করে দাও। আমি তোমাকে মুক্তি দেব। কৃষ্ণা বললেন, যদি মুক্তি না চাই? আমি আর পারছি না। কৃষ্ণ মাথা নাড়লেন। তোমায় অসহ্য লাগছে। ও, তাহলে পুরো ব্যাপারটা ভাবতে হবে। কোন ব্যাপারটা? সুন্দর লীলাদের এয়ারপোর্টে ছেড়ে যখন ফিরছিল, তখন একটা সুমো গাড়ি তার গাড়িকে ধাক্কা মেরে খাদে ফেলে দেয়। যাদের এই পরিকল্পনা ছিল, তারা ভেবেছিল ওখান থেকে পড়লে কেউ বাঁচতে পারে না। কিন্তু যখন জানা গেল সুন্দর মরেনি, তখন সেই সুমো গাড়ির ড্রাইভারকে মেরে ফেলে হলো। ব্যাস, প্রমাণ শেষ। কিন্তু যখন জানা গেল তার 2-3 দিন আগে সেই ড্রাইভারকে একজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে, যে তাকে অনেক টাকা পাইয়ে দেবে এবং সেটা পেলেই ড্রাইভার অন্য কোথাও চলে যাবে। কে সেই লোক? তারও হদিস পাওয়া গেল। লোকটা আমাদের বাড়িতে কাজ করত, বিশেষ করে তোমার কাজ। একটা পরিচারিকার শ্লীলতাহানি করার জন্য তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল। আর আশ্চর্য, তাকে চাকরি দিল আমার তৈরি রামচন্দ্র বণিক, আমাদের স্বনামধন্য এমপি। কিন্তু তার খোঁজে পুলিশ গিয়ে শুনল সেই লোক হাওয়া হয়ে গিয়েছে। অনুমান করা হচ্ছে সে দিল্লিতে আছে। দুর্যোধন মিত্র থামলেন। উঠে দাঁড়ালেন কৃষ্ণা। তুমি এসব কথা আমাকে কেন বলছো? আমি ভাবছি। বলতে পারো জোরে জোরে ভাবছি। আমি এসব জানি না। তোমাকে একদিন সময় দিলাম, তারপর আমাকে জানাবে। কৃষ্ণা দরজার দিকে এগোলেন।
আমার মনে হয় এখন তোমার বাড়ি ফেরা উচিত নয়। মানে? দিল্লির পুলিশ হন্যে হয়ে লোকটাকে খুঁজছে। আজ বিকেলেও তাকে হাসপাতালে নাকি দেখা গেছে। তুমি কি তার কাছে লীলার খবর জেনেছ? চোখ বন্ধ করলেন কৃষ্ণা। যেন নিজেকে সংযত করলেন। তারপর বললেন, তুমি কি চাইছো? শান্তি? আমি কোনো সংঘাত চাই না, রেষারেষি না। আমার ছেলে প্রচণ্ড অসুস্থ। আমি চাই সে সুস্থ হয়ে উঠুক। তবে তাকে যে এই অবস্থায় নিয়ে এসেছে, তাকে শাস্তি পেতে হবে। সুন্দরকে যে হত্যা করার চেষ্টা হয়েছিল, তার প্রমাণ কি? একটি ড্রাইভারকে খুন করা হয়েছে, অথবা আরেকজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেই সুন্দরকে খুন করার চেষ্টা হয়েছিল? এ কথা মানতে আমি রাজি নই। মাথা নাড়লেন কৃষ্ণা। ওটা দুর্ঘটনা না খুন, তা সঠিক বলতে পারত সুন্দর। কিন্তু তার পক্ষে আর কখনোই কথা বলা সম্ভব নয়। এই তথ্য পেলে কোথায়? তুমি আমাকে সুন্দরের সঙ্গে দেখা করতে না দেওয়ার ব্যবস্থা করেছ। কিন্তু সম্পর্কে সে আমার সন্তান। তার খবর নিতে আমার ইচ্ছে করে। তুমি তো ওই ইচ্ছেটাকে মেরে ফেলতে পারো না। আমি হাসপাতালের ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম। জেনেছি, সুন্দরের পক্ষে আর কখনোই উঠে দাঁড়ানো সম্ভব নয়। কারণ তার মস্তিষ্ক আর কখনোই কাজ করবে না। এই অবস্থায় নিজের শত্রু তৈরি করে প্রতিহিংসা পরায়ণ হওয়া কি উচিত হবে? আচ্ছা। কৃষ্ণা ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। কৃষ্ণা বাইরে বেরিয়ে এসেই মোবাইল ফোন করলেন লিফটে নামতে নামতে। নিচে নেমে কানেকশন পেলেন। তোমাকে বলেছিলাম, লোকটাকে দিল্লি নিয়ে এসে ঠিক করনি। ওপাশ থেকে প্রশ্ন, কেন? দুর্যোধন মিত্র ওর গতিবিধি জানেন। ওকে এখনই দিল্লির বাইরে চলে যেতে বলো। ও আজ রাত্রি নেপালে চলে যাক। কৃষ্ণা বললেন, বেশ। তুমি কবে ফিরে যাবে? পার্লামেন্ট চলছে। ও, এতদিন হয়ে গেল, কিন্তু কিছুই করা সম্ভব হলো না। মেয়েটা তো এসে গেল। কোনো লাভ হবে না। সুন্দর আর কখনো কথা বলবে না। আমি অস্বস্তিতে আছি। দুর্যোধন মিত্রকে নার্ভাস বলে মনে হলো না। ধৈর্য ধরুন ম্যাডাম। আর কতদিন? আর ৪৮ ঘন্টা। লাইন কেটে দিলেন কৃষ্ণা মিত্র। ভোররাত। বাইরে যে সকাল হচ্ছে, হাসপাতালের ভেতরের কেবিনে তার কোনো ইঙ্গিত পাওয়া যায় না। লীলা চেয়ার টেনে সুন্দরের পাশে এসে বসেছিল। ওপাশের কোণে নার্স ঘুমোচ্ছে। সুন্দরের শীর্ণ মুখের দিকে তাকিয়ে নীলার খুব খারাপ লাগছিল। কি পাল্টে গেল মানুষটা! তার সহকর্মীরা কত গল্প শুনিয়েছে এই লোকটার চরিত্রহীনতার। কিন্তু দার্জিলিংয়ে প্রথম আলাপের পর থেকে একবারের জন্যও তার সঙ্গে মিল খুঁজে পায়নি সে। একেবারে নির্লিপ্ত হয়ে তার সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। কিন্তু কেন? এই প্রশ্নের জবাব সে যেমন জানতে চায়নি, তেমনি সুন্দরও চেঁচে দিতে উদ্যোগী হয়নি। আজ মানুষটা কি অসহায়! কপালে আঙুল রাখল লীলা। ঠান্ডা স্পর্শ। একটু বাদেই মাথাটা নড়ে উঠল। ঠোঁট নড়তে লাগলো তীর করে। লীলা কাছাকাছি মুখ নিয়ে গেল। আমি লীলা। ঠোঁট স্থির হয়ে গেল। মুখ ভাবলেশহীন। লীলা কয়েকবার ফিসফিসিয়ে ডাকল, কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই। খুব আস্তে আঙুল বুলিয়ে দিচ্ছিল লীলা। সুন্দরের চোখে, কপালে, ঠোঁটে। নার্সের নাম মারিয়া গোমেজ। বাড়ি ছিল গোয়ায়। সেখানেই নার্সিং ট্রেনিং নিয়ে চাকরি জীবন শুরু। ধীরে ধীরে উন্নতি। অনেকগুলো ভালো হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত দিল্লির এই নামী হাসপাতালে ভালো মাইনের চাকরি পাওয়ায় একমাত্র মেয়ে জুলিয়াকে দামি স্কুলে ভর্তি করতে পেরেছেন। মিস্টার গোমেসের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল ৩ বছর আগে, যখন জুলিয়ার বয়স ৪। লোকটা কিছুতেই তার অতিরিক্ত মদ্যপানের অভ্যেস ছাড়তে রাজি হয়নি। হাসপাতাল থেকে বেরিয়ে একটা অটো নিয়ে করলবার্গে আসতে বড়জোর ৮ ঘন্টা লাগে। মারিয়া অটো ছেড়ে গলির মধ্যে ঢুকলো যখন, তখন ঘড়িতে ৭:৩০। ৮:৩০টায় জুলিয়ার স্কুল বাস আসবে। পার্বতী ওকে তার মধ্যে রেডি করে দেবে। পার্বতী বিহারের বউ। এখানে স্বামী মরে যাওয়ার পর ভাসছিল। খবর পেয়ে মারিয়া তাকে নিয়ে এসেছিল। অনেক ঘষে মেজে নিজেদের মতো করে নিয়েছে। বেল বাজাতেই যেভাবে দরজা খুলল পার্বতী এবং কেঁদে উঠল, তাতে চোখ কপালে উঠল মারিয়ার। কি হয়েছে জিজ্ঞাসা করায় পার্বতী কি বলবে ভেবে পাচ্ছিল না। অনেক ধমক খাওয়ার পর সে জানতে পারল জুলিয়াকে খুঁজে পাচ্ছে না। পায়ের তলার মাটি নড়ে গেল মারিয়ার। প্রশ্ন করে করে জানতে পারল
পড়ার ব্যাগে গুছিয়ে নিয়ে জুলিয়া বাইরের ঘরে বসে টিভি দেখছিল। সে সময় পার্বতী কিচেনে। তখন যেন টিভির আওয়াজের সঙ্গে বেল বাজার আওয়াজ কানে এসেছিল পার্বতীর। প্রথমে সে ভেবেছিল ওটা টিভিতেই বেজেছে। মিনিট পাঁচেক বাদে হাতের কাজ শেষ করে সে বাইরের ঘরে এসে দেখতে পেল দরজা ভেজানো। জুলিয়া নেই। দ্রুত নিচে নেমে চারদিকে খুঁজেও সে মেয়েটাকে দেখতে পায়নি। কিন্তু সামনের দোকানের লালা বলল জুলিয়া নাকি একটি লোকের সঙ্গে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছে। লোকটির সঙ্গে একজন স্ত্রীলোকও ছিল। মারিয়া পাগল হয়ে গেল। দু তিনবার তন্ন তন্ন করে শুধু পাড়াটা নয়, গোটা আজমল খাঁ রোড দেখে এলো। কোথাও জুলিয়া নেই। তারপরই টেলিফোনটা এলো। মিসেস গোমেজ? ইয়েস। শ্বাস বন্ধ হওয়ার উপক্রম মারিয়ার। আমি বুঝতে পারছি। বাড়িতে ফিরে মেয়েকে না দেখে আপনি খুব আপসেট। আপনি? আপনি কে? আপনার মেয়ে আমার কাছে আছে। ওকে আপনি ফিরে পেতে চান? নিশ্চয়ই। কেন? কেন ওকে নিয়ে গেছেন? আমি কারো কোনো ক্ষতি করিনি তো? না, করেননি। আপনি কি মেয়েকে না পাওয়ার কথা পুলিশকে জানিয়েছেন? না, কিন্তু প্লিজ, এই ভুলটা দয়া করে করবেন না। আপনি কেন আমার মেয়েকে নিয়ে গেছেন? খুব সহজ। আপনাকে একটা কাজ করে দিতে হবে। করে দিলেই আপনি মেয়েকে ফেরত পেয়ে যাবেন। আমরা ওকে বেশিক্ষণ কাঁদাতে চাই না। ও কাঁদছে। খুব স্বাভাবিক, তাই না? কেন আমার মেয়েকে কাঁদাচ্ছেন আপনি? আপনাকে আমি চিনিই না। আমি চিনি। কি কাজ করতে হবে? খুব সিম্পল। হাসপাতালে আপনি একটি অর্ধমৃত পেশেন্টকে অ্যাটেন্ড করেন। মাত্র ৩ জন নার্সের ওই কেবিনে যাওয়ার অনুমতি আছে। বাকি দুজনের যথেষ্ট বয়স হয়েছে। কোনো পিছুটান নেই। তাই আপনাকেই বেছে নিতে হলো। হ্যাঁ, আপনার ডিউটি আবার কখন শুরু হচ্ছে? রাত ৯ টায়। তার মধ্যে আপনি জেনে যাবেন আপনাকে কি করতে হবে। রাজি আছেন? হ্যাঁ। গুড। অন্য কিডন্যাপারদের মতো কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি আপনার মেয়েকে আটকে রাখব না। আপনি যখন কথা দিয়েছেন তখন ওকে আজই ফেরত দেব। কিন্তু কথার খেলাপ হলে আমি চেষ্টা করব। লাইন কেটে গেল। মারিয়া দ্রুত ওই নাম্বারে ডায়াল করে শুনল ওটা এসডিডি বুথ। জুলিও ফিরল মিনিট ৪০ পরে। একা। ঝাঁপিয়ে পড়ল মারিয়া। কোথায় গিয়েছিলি? কার সঙ্গে গিয়েছিলি? কেন গিয়েছিলি? বারে। আঙ্কেল আন্টি এসে বলল ড্যাডের অ্যাক্সিডেন্ট হয়েছে। এখনই আমাকে দেখতে চায়। দেরি হলে আর দেখতে পাবে না। পার্বতীকে বলে যাসনি কেন? ওরা এত তাড়া দিল। দেখা হয়েছে? না। গিয়ে শুনলাম ড্যাড মারা গেছে। আই ফিল সো ব্যাড। নো। তোর ড্যাডের কিছুই হয়নি। ওরা খারাপ লোক। তোকে কিডন্যাপ করেছিল। ওমা! কিডন্যাপ করলে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে কেন? কেন এত তাড়াতাড়ি ফিরিয়ে দেবে? মাঝখান থেকে আমার স্কুলে যাওয়া হলো না। জুলিয়া ভেতরে চলে গেল। মারিয়া বুঝল তার কিছু করার নেই। সকালে স্নান করে পোশাক বদলে লীলা চুপচাপ বসেছিল। তার কেবলই মনে হচ্ছিল যে এভাবে সে কতদিন থাকবে। বাবার অপারেশন হলো কিনা, হলে কেমন আছেন, তার কোনো খবরই সে পাচ্ছে না। কিন্তু সুন্দরের দিকে তাকাতেই মন নরম হয়ে যাচ্ছিল। সিকিউরিটির মারফত তার ব্রেকফাস্ট এলো। যে বয়স্ক নার্স ডিউটিতে ছিলেন তিনি এগিয়ে এসে বললেন, দাঁড়াও। তারপর ট্রে তুলে খাবারের ঘ্রাণ নিয়ে বললেন, ঠিক আছে, যেতে পারো। এটা করতে হলো বলে কিছু মনে করো না। আমার উপর এটা করার নির্দেশ আছে। খাওয়া শেষ হতে না হতেই নার্স ডাকলেন, প্লিজ কাম। অ্যান্টিরুম থেকে কেবিনে ছুটে গিয়ে লীলা দেখল সুন্দর আবার অস্থির হয়েছে। তার মাথা দুপাশে বারংবার ঘুরছে। লীলা ওর মুখের কাছে গিয়ে বলল, কি হয়েছে? বলো। আমি লীলা। আমি লীলা। মাথাটা স্থির হলো। লীলা আবার বলল, আমি লীলা। লীলা। ফিসফিস শব্দ বের হলো সুন্দরের দুটো ঠোঁটের ফাঁক থেকে। হ্যাঁ, লীলা।
লীলা। ঠোঁটের কাছে প্রশান্তির ছাপ। প্লিজ তাকাও। সুন্দর। আমি লীলা। লীলা। চোখ কুঁচকে গেল। পাতা নড়ল কয়েকবার। ওদিকে তখন নার্স ইন্টারকমে উত্তেজিত গলায় বলছেন, ডক্টর, প্লিজ কাম কুইক, হি ইজ রেসপন্সিং। লীলা ততক্ষণে সুন্দরের ডান হাত দু হাতের মুঠোয় নিয়ে ফেলেছে। চোখ খোলো, চোখ খোলো প্লিজ। লীলা। শব্দটা বেরোনো মাত্রই আবার আগের অবস্থায় ফিরে গেল সুন্দর। বেশ কয়েকবার ডাকাডাকিতেও কাজ হলো না। এই সময় ডাক্তার কেবিনে ঢুকলেন হন্তদন্ত হয়ে। সমস্ত শোনার পর ভদ্রলোক তখনই সুন্দরের ব্রেন স্ক্যান করার ব্যবস্থা করলেন। ঘণ্টাখানেক পরে তার চেম্বারে দুর্যোধন মিত্রের সঙ্গে তিনি কথা বলছিলেন। অত্যন্ত উত্তেজিত ভদ্রলোক। আগের রিপোর্টের সঙ্গে প্রচুর পার্থক্য দেখা দিয়েছে, এবং সেগুলো ভালোর দিকে। চিকিৎসা শাস্ত্রে এরকম ঘটনা লাখে একটাই হয়। এভাবে চললে। দুর্যোধন মিত্র জিজ্ঞাসা করলেন, কি করে হলো? আমরা সবাই ওই মেয়েটির কাছে গ্রেটফুল মিস্টার মিত্র। আমি নিশ্চিত ওর জন্য এই মিরাকেল সম্ভব হয়েছে। ওকে এখানে নিয়ে এসে আপনি যে কি ভালো কাজ করেছেন তা বলার নয়। ডক্টর, গম্ভীর গলায় বললেন দুর্যোধন মিত্র। ইয়েস। সুন্দরের এই পরিবর্তনের কথা কে কে জানে? যে নার্স ডিউটিতে আছেন, ওই লীলা নামের মেয়েটি, আর আমি। কেন? নার্স নিশ্চয়ই বাড়িতে যাবেন। হ্যাঁ। ওকে বলে দিন এই ইমপ্রুভমেন্টের কথা উনি কাউকে না বলেন। বরং বলবেন অবস্থা আরও খারাপ হচ্ছে। আপনাকেও তাই বলতে অনুরোধ করছি। কিন্তু কেন? আপনি জানেন ওর জীবন বিপন্ন। যারা ওর মৃত্যু চায় তারা জানে ও বাঁচবে না। উল্টোটা হচ্ছে জানলে ওরা মরিয়া হয়ে উঠবে। ও, প্লিজ ডক্টর। ওকে। দুর্যোধন মিত্র ডাক্তারের চেম্বারের বাইরে বেরিয়ে আসতে মোবাইলে আওয়াজ হলো। দুর্যোধন মিত্র বললেন, হ্যালো, মিস্টার মিত্র। ইয়েস। আমি দিল্লি পুলিশের অফিসার। আমাকে আপনি চেনেন। হ্যাঁ, বলুন অফিসার। আপনি উপরের লঞ্চে অপেক্ষা করুন। আমি আসছি। মোবাইল অফ করে কোণের ডিভানে বসলেন দুর্যোধন মিত্র। অফিসার উঠে এলেন সিঁড়ি বেয়ে। সামনে এসে বললেন, গুড মর্নিং। বিরক্ত করার জন্য দুঃখিত। আপনার মন নিশ্চয়ই আগের থেকে অনেক ভালো। দুর্যোধন কথা না বলে তাকিয়ে থাকলেন। অফিসার হাসলেন। খারাপ খবর বাতাসের আগে ছুটে হয়তো। ভালো খবরও চাপা থাকে না। হয়তো তার গতি কম। কি বলতে চাইছেন? আপনার ছেলেকে সুস্থ করার জন্য একজন মহিলাকে কলকাতা থেকে নিয়ে এসেছেন। কিন্তু এখানেই মুশকিল হয়েছে। দিল্লির কর্নপ্লেসের থানায় ডায়েরি করা হয়েছে যে আপনি ভয় দেখিয়ে জোর করে তাকে এখানে এনে আটকে রেখেছেন। জোর করে? ভয় দেখিয়ে? অবাক হয়ে গেলেন দুর্যোধন মিত্র। তার সঙ্গে ধোঁকা করা হয়েছে, ব্ল্যাকমেইল করা হয়েছে। ওর বাবার চিকিৎসা বাবদ খরচ দিয়ে আপনি ওকে এখানে আসতে বাধ্য করেছেন। অফিসার, আমি কাউকে ভয় দেখাইনি, ব্ল্যাকমেইল করিনি, আটকেও রাখিনি। বেশ, মেয়েটির স্টেটমেন্ট দরকার। আপনি ডক্টরের সঙ্গে কথা বলুন। নিশ্চয়ই, কিন্তু ততক্ষণ আপনি হাসপাতাল ছেড়ে যাবেন না। অফিসার চলে গেলে দুর্যোধন মিত্রের মনে হলো কে ডায়েরি করেছে তা অফিসার বললেন না। না জিজ্ঞাসা করলে এরা নিজে থেকে জানান না। আধ ঘন্টা পরে ফিরে এলেন অফিসার। থ্যাংক ইউ মিস্টার মিত্র। আপনার কথাই ঠিক। আমরা মিসেস মিত্রকে জানিয়ে দেব। মিসেস মিত্র? উঠে দাঁড়ালেন দুর্যোধন মিত্র। বলতে খারাপ লাগছে, অভিযোগটা তারই ছিল। উনি নিজে কমপ্লেন করেছেন? না, একজন এমপির মাধ্যমে। ছেড়ে দিন, এবার আপনি যেতে পারেন। গোটা দিন ধরে কৃষ্ণা মিত্রকে ফোন করে দুর্যোধন মিত্র শুনে গেলেন ওটা সুইচ অফ করে রাখা আছে। শেষ পর্যন্ত রামচন্দ্র বণিককে ফোন করলেন তিনি। রামবাবু? এ কি দাদা,
হঠাৎ আমাকে বাবু বলছেন কেন? লীলাকে আমি ব্ল্যাকমেইল করে এখানে এনেছি। একথা পুলিশকে না জানিয়ে আমাকে জিজ্ঞাসা করলে পারতে। দুর্যোধন মিত্র বললেন, পুলিশ কি বলেছে আমি তাদের জানিয়েছি। আর কথা বাড়ালেন না দুর্যোধন মিত্র। ফোন রেখে দিয়ে আফসোস হলো। কেন যে টেলিফোন করতে গেলেন? উত্তরটা যে এরকম হবে তা জানাই ছিল। গলি থেকে বেরিয়ে সামনে দাঁড়ানো অটোয় উঠে হাসপাতালের ঠিকানা বললেন মারিয়া। এখন সন্ধে পার হয়ে গেছে। পার্বতীকে বারংবার বলে এসেছেন, যে কেউ বেল বাজাক, সে যেন দরজা না খোলে। হু হু করে অটো ছুটে যাচ্ছিল নির্জন রাজপথ দিয়ে। সাধারণত অটোওয়ালাদের শর্টকাটগুলো চিনিয়ে দিতে হয়, কিন্তু এ দেখা যাচ্ছে সব জানে। তাকে হাসপাতালের সামনে নামিয়ে দিতে তিনি ভাড়া এগিয়ে দিলেন। লোকটা হিন্দিতে বলল, ম্যাডাম, ভাড়া আমি পেয়ে গেছি। উল্টে আপনাকে কিছু দেওয়ার আছে। পকেট থেকে একটা খাম বের করে মারিয়ার হাতে ধরিয়ে দিয়েই সে সজোরে অটো চালিয়ে চলে গেল। মারিয়া এতটাই ঘাবড়ে গিয়েছিল যে হাসপাতালের সামনে দাঁড়িয়ে খাম না খুলে সে সোজা ভেতরে চলে এসেছিল। লকার রুমে ঢুকে সে খাম ছিঁড়ে চিঠি বের করেছিল। চিঠির সঙ্গে একটা ছোট্ট ট্যাবলেট রাখা ছিল। কাউকে উদ্দেশ্য না করে লেখা চিঠিতে বলা হয়েছে আজ রাত 2টো থেকে 3টের মধ্যে ট্যাবলেটটা গুঁড়ো করে এমনভাবে স্যালাইনের বোতলে ঢেলে দিতে হবে যা বাইরে থেকে বোঝা না যায়। যদি সেটা করতে অসুবিধা হয়, তাহলে গ্লাসের সামান্য জলে গুলে তরল পদার্থ পেশেন্টকে খাইয়ে দিতে হবে। দেওয়ার পরে গ্লাস এমনভাবে ধুয়ে ফেলতে হবে যাতে তার গায়ে ওষুধের কোনো চিহ্ন না থাকে। এসবই তাকে শুধু মেয়ের নিরাপত্তার কারণে করতে হবে না। আগামীকাল সন্ধ্যার মধ্যে তার বাৎসরিক বেতনের পরিমাণ টাকা বাড়িতে পৌঁছে দেওয়া হবে। চিঠিটা ইংরেজিতে লেখা, কম্পিউটারে টাইপ করা। যে লিখেছে তার কোনো হদিস নেই। মারিয়ার মেরুদণ্ড আচমকা বরফ হয়ে গেল। তাড়াতাড়ি একটা চেয়ারে বসে পড়ল সে। এই সময় আরেকজন নার্স লকার রুমে ঢুকে তাকে দেখে এগিয়ে এলো। কি হয়েছে মারিয়া? মাথা নেড়ে মারিয়া জানালো তার কিছু হয়নি। তোমার হাতে ওটা কি? ও কিছু নয়। দ্রুত চিঠিটাকে ব্যাগে ঢুকিয়ে ফেলল সে। কিন্তু তোমাকে খুব অসুস্থ মনে হচ্ছে। না না, ঠিক আছি। উঠে দাঁড়ালেন মারিয়া। টয়লেটে গিয়ে মুখে জল দিয়ে খানিকটা ধাতস্থ হয়ে মারিয়া স্থির করল, না, কিছুতেই সে সুন্দরকে ট্যাবলেটটা দেবে না। কেবিনে ঢুকে মারিয়া দেখল লীলা সুন্দরের মাথার পাশে বসে আছে। বয়স্কা নার্স, যিনি দ্বিতীয় শিফটের ডিউটিতে এসেছিলেন, বললেন, আজ 4বার চোখ খুলেছে পেশেন্ট। ডাক্তার নির্দেশ দিয়েছেন আর কোনো ইমপ্রুভমেন্ট দেখলেই যেন তাকে খবর দেওয়া হয়। মারিয়া এগিয়ে গিয়ে লীলার মাথায় হাত রাখল। ডিনার করেছো? মাথা নেড়ে হ্যাঁ বলল লীলা। যাও, ও ঘরে গিয়ে রেস্ট নাও, আমি তো এসে গেছি। লীলা তবু নড়ল না। নিজের চেয়ারে বসে ওদের দেখছিল মারিয়া। এই ছেলেটাকে মেরে ফেলে কার লাভ হবে? আজ যদি সে ওদের কথা না শোনে, তাহলে জুলিয়ার জীবন বিপন্ন হবে। এটা ওরা বুঝিয়ে দিয়েছে। মারিয়া উঠে সোজা টয়লেটে ঢুকে দরজা ভেজিয়ে দিল। এক মুহূর্ত ভেবে বাড়িতে ফোন করল। ফোন বাজছে। তারপর পার্বতীর গলা। হ্যালো? পার্বতী, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। জুলিয়ার খাওয়া হয়েছে? হ্যাঁ। তুমি কখনোই দরজা খুলবে না। ঠিক আছে। ফোন কেটে দিয়ে কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল মারিয়া। তারপর মন শক্ত করে নাম্বারটা ডায়াল করল। বহুদিন আগে নাম্বারটা পেয়ে মনে হয়েছিল, যদি কখনো দরকার হয় তাই সেভ করে রাখি। আজ ওটা কাজে লাগাতে হবে। উপাস থেকে হেরে গলায় কেউ প্রশ্ন করল, হ্যালো? রাত 12টা নাগাদ চোখের পাতা কাঁপল সুন্দরের। ঝুঁকে পড়ল লীলা। সুন্দর, সুন্দর, আমি লীলা, লীলা। ধীরে ধীরে চোখ খুলল সুন্দর, কিন্তু সেই চোখ কিছু দেখছে না। দুহাতে লীলা মুখ ঘুরিয়ে নিল নিজের দিকে। সুন্দর, আমি লীলা। লীলা? হ্যাঁ সুন্দর, আমি লীলা। লীলা? ঠোঁটের কোণে কি হাসি ফুটল? আমি তোমার পাশে আছি সুন্দর। সঙ্গে সঙ্গে ডান হাতের আঙুল নড়ল সুন্দরের। সেটা আলতো করে ধরল লীলা। তুমি ভালো হয়ে যাবে। টয়লেট থেকে বেরিয়ে মন্ত্রমুগ্ধের মতো দৃশ্যটা দেখছিল মারিয়া। হুঁশ ফিরতে ইন্টারকমে কথা বলল।
ডক্টর, হিজ সেন্স ইজ কামিং। পরের ১৫ মিনিট কেবিনে দুজন ডাক্তার তাদের যাবতীয় অভিজ্ঞতা নিয়ে পরামর্শ করার পর স্থির করলেন একটা ছোট অপারেশন করতে হবে। সে কারণে অফিসকে বলা হলো দুর্যোধন মিত্রের সঙ্গে যোগাযোগ করতে। দেখা গেল দুর্যোধন মিত্রের মোবাইলের সুইচ অফ। হোটেলের অপারেটর জানালো ল্যান্ডলাইনে কেউ রেসপন্স করছে না। অথচ অপারেশন করতে মিস্টার মিত্রের সম্মতি দরকার। তার কিছু আগে হাসপাতাল থেকে ২ ফার্লং দূরের পুলিশ স্টেশনের সামনে গাড়িটা থেমেছিল। দুর্যোধন মিত্র গাড়ি থেকে নামতেই পুলিশ অফিসার এগিয়ে এলেন। মিস্টার মিত্র, কি ব্যাপার? এত রাত্রে আমাকে এখানে ডেকে আনলেন কেন? দুর্যোধন মিত্র বিরক্ত। ভেতরে আসুন, বলছি। যে ঘরে তাকে নিয়ে যাওয়া হলো সেখানে ঢুকে চমকে উঠলেন তিনি। একে কি আইডেন্টিফাই করতে পারছেন? অবশ্যই। আমার ওখানে কাজ করত। ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ঠিক। তারপরেও মিস্টার রামচন্দ্র এমপির কাছে চাকরি পায়। অফিসার, ওকে জেরা করুন। ওই বলতে পারে কি আমার ছেলেকে খুন করতে চেয়েছিল। খুনি ওকেই কাজে লাগিয়েছিল। দুর্যোধন মিত্র উত্তেজিত। আপনি বসুন মিস্টার মিত্র। দুর্যোধন মিত্র চেয়ারে বসলে অফিসার ইঙ্গিতে আরেকজন অফিসার যাদের ঘরে নিয়ে এলেন তাদের দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। মিসেস কৃষ্ণা মিত্র এবং রামচন্দ্র বণিককে ঘরে এনে দুদিকে বসানো হলো। অফিসার বললেন, আপনাদের তিনজনকে এ সময় এখানে আনার জন্য দুঃখিত। গত ২ দিন আমি নর্থ বেঙ্গলে ছিলাম। ওখান থেকে ফিরে এসে মনে হলো আপনাদের সঙ্গে কথা বলা দরকার। সেটাই শুরু করি। রামচন্দ্র বললেন, আপনার মতো এসপি লেভেলের অফিসারের সঙ্গে আমি কথা বলতে বাধ্য নই। আর কথা যদি বলতে হয় সেটা আমার লয়ার বলবেন। মাননীয় এমপি মশাইকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি ওপরতলায় নির্দেশে কাজ করছি। তাছাড়া আমি তো আপনাদের কথা বলতে একবারও বলিনি। চা বা কফি? তিনজনের কেউ মুখ খুললেন না। অফিসার বললেন, সুন্দরকে খুন করার চেষ্টা হয়েছিল না ওটা স্রেফ দুর্ঘটনা, তা নিয়ে আমার দ্বন্দ্ব ছিল। কিন্তু সুন্দরের ভাঙাচোরা গাড়ির গায়ে সুমোর বডির রং পাওয়া যাওয়ার পরও ওটা দুর্ঘটনা না অন্য কিছু সেই সন্দেহ থেকেই যায়। দুর্ঘটনা হলে বেঁচে যাওয়া ড্রাইভার তৎক্ষণাৎ সবাইকে জানাতো। হতে পারে তার উপর দোষ পড়বে ভেবে সে চেপে যাচ্ছে। কিন্তু সুমো গাড়ির ব্রেক এবং স্টিয়ারিং একদম ঠিক ছিল। তাহলে দুর্ঘটনা ঘটল কেন? সুন্দরের গাড়ি ছিল গাছের কাছে। সে নিশ্চয়ই নিজে থেকে ধাক্কা খেয়ে খাদে পড়বে না। ২. সুমোর ড্রাইভারকে খুন করা হলো। তার মানে লোকটাকে অন্য কেউ কাজে লাগিয়েছিল। কে সে? সুমোর ড্রাইভার ভাড়ার গাড়ি চালাতো। তদন্তে জানা গিয়েছে দুর্ঘটনার আগে এবং পরে সে ওই লোকটির সঙ্গে দেখা করেছে। আমাদের জেরায় ওই লোকটি তা স্বীকার করেছে। ঘরের আরেক কোণে বসে জড়সড় হয়ে বসা নেপালিটিকে দেখালেন অফিসার। কিন্তু ও এখনো আমাদের জানায়নি কেউ ওকে সুমো গাড়ির ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছিল কিনা। ৩. সুন্দরের মৃত্যুতে কার লাভ হতো? প্রথম সন্দেহ মিসেস কৃষ্ণ মিত্র। মিস্টার মিত্রের পরে সুন্দরী ওই বিপুল সম্পত্তির মালিক হবে। দ্বিতীয় স্ত্রী হিসেবে মিসেস মিত্র যা পাবেন তাতে তার মন ভরবে না। সুন্দর না থাকলে পুরোটাই তার দখলে যাবে। এটা মিথ্যে, একদম মিথ্যে অভিযোগ। কৃষ্ণ মিত্র চিৎকার করলেন, হয়তো, কিন্তু কোনো লয়ারের অনুপস্থিতিতে কথা না বলাই বোধহয় উচিত। হ্যাঁ, এই উদ্দেশ্যে তার প্রিয় কর্মচারীকে মিস্টার মিত্রের কেয়ারটেকার বরখাস্ত করার পরে তিনি রামচন্দ্র বণিক মশাইয়ের কাছে চাকরির জন্য সুপারিশ করেন। তাহলে ধরে নিতে হবে ওই লোকটি সুন্দর হত্যা ষড়যন্ত্রের অন্যতম শরিক। ৪. এবার শ্রীরামচন্দ্র বণিক। খুব সামান্য অবস্থা থেকে তিনি শ্রমিক আন্দোলনের নেতা হিসেবে যখন পরিচিত পাচ্ছিলেন তখন মিস্টার দুর্যোধন মিত্র তাকে স্নেহ করতে শুরু করেন। একমাত্র তারই অনুগ্রহে প্রথমে এমএলএ, পরে এমপি হন মিস্টার বণিক। কিন্তু এত সব হওয়া সত্ত্বেও ওই এলাকায় যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তার মিস্টার মিত্রের কথা শুনতে হতো। ফলে তার মনে হীনমন্যতার জন্ম নেয়। মনে মনে মিস্টার মিত্রকে শত্রু বলে ভেবে নেন। আর এই মানসিকতা থেকে আঘাত হানতে তার পক্ষে সুন্দরকে বেছে নেওয়া খুব স্বাভাবিক। ৫. সমস্যার সমাধান এইভাবে ভাবলে খুব সহজ হয়ে যায়, কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কয়েকটা ব্যাপারে। সুন্দর যে রাত্রে দার্জিলিংয়ে পৌঁছেছিল তা মিসেস মিত্র, মিস্টার মিত্র অথবা মিস্টার মনিক জানতেন না। হিলটপের কারো জানা ছিল না।
সে দার্জিলিংয়ে আছে তা মিস্টার মিত্র জানতে পারেন। তিনি পুলিশকে সুন্দরের নিরুদ্দেশের কথা জানিয়েছিলেন। তারাই জানিয়েছিল। সুন্দর যখন তাকে ফোন করে তখন তিনি তাড়াতাড়ি ফিরে আসতে বলেন। সুন্দর শোনেনি। সম্ভবত সে তার বাবাকে জানায় যে লীলা তার বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছে তবে ফিরবে। সুন্দর যে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ফিরছে তা মিস্টার মিত্র ছাড়া আর কারো জানা ছিল না। এই সময় ফোন বেজে উঠল অফিসারের। সেটা শুনে তিনি মোবাইল এগিয়ে দিলেন দুর্যোধন মিত্রের দিকে। ইমিডিয়েটলি সুন্দরকে অপারেশন করতে চান ডাক্তাররা। ওরা আশা করছেন এর ফলে সে বেঁচে যাবে। আপনার ওপিনিয়ন চাইছেন। দুর্যোধন মিত্রের হাত কাঁপছিল। মোবাইল নিয়ে হ্যালো বলে ওদিকের বক্তব্য শুনলেন চুপচাপ। তারপর শ্বাস ফেলে বললেন, যা ভালো মনে করেন করুন। ওপাশ থেকে ডাক্তার কিছু বললেন। দুর্যোধন মিত্র বললেন, কিন্তু আমি এখন হোটেলে নেই। জবাবটা শুনে ম্লান হেসে রিসিভারটা এগিয়ে দিলেন তিনি। অফিসার বললেন, ওকে ডক্টর, উই আর হিয়ার। আমি যে এই সময় পুলিশ স্টেশনে থাকব তা আপনি হাসপাতালকে জানিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, যদি আপনাকে ওদের দরকার হয়। মোবাইল বন্ধ করে অফিসার বললেন, হ্যাঁ, যেখানে আমরা শেষ করেছিলাম। সৌন্দর্য বাগডোগরা এয়ারপোর্ট থেকে পাহাড়ে একা গাড়ি চালিয়ে আসছে, এই খবর না জানা থাকলে কেউ ওকে খুনের পরিকল্পনা করতে পারে না। এয়ারপোর্ট থেকে দুর্ঘটনাস্থলে আসতে অন্তত 2.5 ঘন্টা সময় লাগে। মাঝখানে নিচের সমতলের শহর পার হতে হয়। এই সময়ের মধ্যে খুনিকে সব ব্যবস্থা করতে হয়েছে। অচেনা ড্রাইভারের ওপর দায়িত্ব দিলে সে হয়তো সুন্দরকে চিনতেই পারত না। অতএব সেরকম একজনকে পাঠানো হয়েছিল আপনাদের শহর থেকে। দুর্ঘটনাস্থলে পৌঁছাতে তার 20 মিনিট লেগেছিল। তার আগের সময়টায় খুনি বা তার লোক ওকে কি করতে হবে তা বুঝিয়েছে। লোকটি সুমো গাড়ি নিয়ে 20 মিনিট নিচে নেমে গাড়ি ঘুরিয়ে অপেক্ষা করছিল সুন্দরের জন্য। সুন্দর নিশ্চয়ই ওপরে ওঠার সময় সুমোটাকে দেখতে পেয়েছিল। কথা হয়েছিল কিনা আমরা জানি না। আমি বলতে চাইছি, সুন্দরের ওই সময় ফিরে আসার খবর যার জানা ছিল একমাত্র তার পক্ষেই খুন করা সম্ভব। মাফ করবেন মিস্টার মিত্র, সন্দেহের কাঠগড়ায় আপনাকে দাঁড় না করানো ছাড়া আমার কোনো উপায় নেই। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন দুর্যোধন মিত্র। ননসেন্স! কি যাতা বলছেন? ওই সুমোর ড্রাইভারকে আমি চিনিই না। এটা প্রমাণ সাপেক্ষ। তাছাড়া আপনি কি উন্মাদ? আমার একমাত্র সন্তানকে আমি খুন করব? ইতিহাসে এরকম ঘটনা প্রচুর আছে। আপনার মতো ধনী শিল্পপতি, বিশাল হোটেলের মালিক, ভারতবর্ষের এক প্রান্তে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ। আপনার বিশাল সম্মান আপনি কোনো কিছুর বিনিময়ে হারাতে চান না। আপনার ছেলে একটা সাধারণ রিসিপশনিস্টের রূপে বাকল হয়ে তার বাবার চিকিৎসার জন্য দার্জিলিং ছুটে যাচ্ছে, এটা আপনার কাছে বরদাস্ত করা সম্ভব ছিল না। তবু যদিও বা করতেন, সে নিজের টাকায় তাদের প্লেনে করে কলকাতায় পাঠাচ্ছে, তার মানে মেয়েটির সঙ্গে অনেক দূর জড়িয়ে গেছে। ভবিষ্যতে ওই মেয়েকে যদি সে বিয়ে করে তাহলে আপনার পক্ষে মেনে নেওয়া অসম্ভব ব্যাপার। কিন্তু বিয়ে হয়ে গেলে আপনি কিছুই করতে পারতেন না। অফিসার বললেন। এই সময় রামচন্দ্র বণিক হাত তুললেন। আপনি কিছু বলতে চান? অফিসার জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, আমি ওদের পরিবারের সঙ্গে দীর্ঘদিনের ঘনিষ্ঠ। সুন্দর ছেলেটি আমেরিকায় পড়তে গিয়ে নারী ঘটিত ব্যাপারে বারংবার জড়িয়েছিল। এই চরিত্রহীন ছেলের ব্যাপারে অত্যন্ত বিরক্ত ছিলেন মিস্টার মিত্র। ওকে সংশোধন করার শেষ চেষ্টায় আমেরিকা থেকে নিয়েও এসেছিলেন, কিন্তু এখানে এসে সে কোনো কাজই করত না। শোনা যায় হিলটপ হোটেলের ঘরে বসে মদ্যপান করত। এসব কারণে ছেলের ওপর ভয়ঙ্কর অসন্তুষ্ট ছিলেন উনি। রামচন্দ্র বললেন, মিসেস মিত্র, আপনার কিছু বলার আছে? আমাদের বিয়ের সময় সুন্দর আমেরিকায় ছিল, তাকে আনা হয়নি। আমি জিজ্ঞাসা করাতে উনি বলেছিলেন সে এসে সমস্যা তৈরি করতে পারে। আমি যতবার এই শহরে ছিলাম তাকে বাড়িতে ঢুকতে দেননি তিনি। সুন্দরকে হোটেলেই থাকতে হতো। ছেলের সম্পর্কে ওর কোনো স্নেহ মায়া ছিল না। উনি প্রায়ই বলতেন আমার সন্তান হলে সেই উত্তরাধিপত্য পাবে, কিন্তু কাউকে বঞ্চিত করে আমি সুখী হতে চাইনি। গলা ভিজে গেল কৃষ্ণা মিত্রের। ঠিক তখনই একজন অফিসার ঘরে ঢুকে তার তদন্তকারী অফিসারকে নিচু গলায় কিছু বলে একটা ফাইল এগিয়ে দিলেন। তাতে চোখ বুলিয়ে ভদ্রলোক দুর্যোধন মিত্রের কাছে ফাইলটা নিয়ে গিয়ে বললেন, হাসপাতাল থেকে পাঠিয়েছে। অপারেশনের আগে আপনার সই দরকার। সইটা আমাদের সামনে করা হয়েছে বলে জানাতে হবে।
দুর্যোধন মিত্র সই করে দিলেন। ফাইলটা অফিসারকে ফিরিয়ে দিলে তিনি বেরিয়ে গেলেন। তদন্তকারী অফিসার জিজ্ঞাসা করলেন, মিস্টার মিত্র, আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আপনি এতক্ষণ যা বললেন সবই আপনার কল্পনাপ্রসূত। ওয়েল, সেটা আদালতে প্রমাণ করবেন। ওয়েল মিসেস মিত্র, মিস্টার বণিক, আপনাদের কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। আপনারা এখন যেতে পারেন। আর যাওয়ার সময় এই বেচারাকে সঙ্গে করে নিয়ে যান। একে আর আমাদের প্রয়োজন নেই। অফিসার নেপালি লোকটিকে ইশারা করলেন। রামচন্দ্র বণিক জিজ্ঞাসা করলেন, মিস্টার মিত্র? ওকে আরো প্রশ্ন করার দরকার। উনি আমাদের কাস্টডিতে থাকবেন। নো! চেঁচিয়ে উঠলেন দুর্যোধন মিত্র। আমি আমার লয়ারের সঙ্গে কথা বলতে চাই। তার জন্য অনেক সময় পাবেন মিস্টার মিত্র। বাইরে বেরিয়ে এসে রামচন্দ্র বললেন, উহ! বুকের ওপর থেকে পাথরটা নেমে গেল। যা বলেছ। হত্যা চেষ্টার জন্য কত বছর জেল হয়? মিসেস মিত্র জিজ্ঞাসা করলেন। ইট ডিপেন্ডস। 10 তো হবেই। রামচন্দ্র বললেন, এখন থেকে আপনাকে আমাদের শহরে থাকতে হবে। আপনি কি আপনার গাড়িতে যাবেন? আমি? ঠিক আছে, আপনার সঙ্গেই যাচ্ছি। আমারটা আমাদের ফলো করুক। এই লোকটাকে নিয়ে এখন কি করা যায়? ওকে নিউ দিল্লি স্টেশনে নামিয়ে দেব। আয়, পেছনে উঠে বস। রামচন্দ্র গাড়ি চালাচ্ছিল। পাশে মিসেস মিত্র। পেছন থেকে লোকটা বলল, সাব। আবার কি হলো? আমি এখান থেকে নেপালে চলে যাব। যাও, রক্সোল হয়ে যেতে পারো। তাহলে এখন টাকাটা দিয়ে দিন। কিসের টাকা? আপনি 5,000 দিয়েছেন। আরো 45 দেওয়ার কথা। মেমসাহেবও 50 দেবেন বলেছিলেন। ওই টাকা পেলে গ্রামে গিয়ে খেতি করে জীবন কাটাতে পারবো। আমি যা বলেছিলাম তুমি সেই কাজ করনি। কি করে করব? হাসপাতালে ঢুকতেই পারিনি। নিউ দিল্লি স্টেশনের সামনে পৌঁছে পকেট থেকে একটা 10,000-এর বান্ডিল বের করে লোকটার দিকে ছুড়ে দিয়ে রামচন্দ্র বললেন, নেমে যাও। সাম, আপনি বেইমানি করছেন। কি? এত বড় কথা? তুমি কি চাও তোমার অবস্থা ওই সুমো গাড়ির ড্রাইভারের মতো হোক? যাও, নেমে যাও। বেশ জোরে ধমক দিল রামচন্দ্র বণিক। লোকটি চুপচাপ নেমে গেল। কৃষ্ণা বললেন, এখন কটা বাজে? 2:30 বেজে গেছে। লেটস গো টু সাম প্লেস। এরকম রাত সেলিব্রেট না করলে ভালো লাগবে না। থ্যাংক ইউ। কিন্তু ম্যাডাম, আপনার শরীর যদি খারাপ হয়? শরীর? শুনেছি মিত্র পরিবারের বংশধর আসছে। সঙ্গে সঙ্গে সজোরে হেসে উঠলেন মিসেস কৃষ্ণ মিত্র। রামচন্দ্র গাড়ি চালাতে চালাতে অবাক চোখে তাকালো। আই এম অল রাইট। ওটা বলে দুর্যোধনকে শেষ চেষ্টা করেছিলাম মডিফাই করার। আবার হাসলেন মহিলা। আমি কি পাগল? হোটেল সিজার্সের সামনে গাড়ি থামতেই ঘড়িতে 3টে বাজলো। এখানকার নাইট ক্লাব ভোর 4টে পর্যন্ত খোলা থাকে। হোটেলের কর্মচারীর হাতে গাড়ির চাবি দিয়ে দুপা এগোতেই ভূত দেখার মতো দাঁড়িয়ে গেলেন মিসেস কৃষ্ণা মিত্র। তার দৃষ্টি লক্ষ্য করে পেছনে ফিরলেন রামচন্দ্র বণিক। অফিসার এগিয়ে এলেন। এই ভোরে আপনারা নিশ্চয়ই একটু আনন্দ করতে এসেছেন। কিন্তু সরি, আমি সেটা অ্যালাউ করতে পারছি না। মানে? আপনি কি বলছেন? চেঁচিয়ে উঠলেন মিসেস কৃষ্ণ মিত্র। এই সময় আরেকটা গাড়ি এসে পেছনে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ সাব ইন্সপেক্টর যাকে টেনে বের করে আনলো, তাকে দেখে দুজনের চোখ বড় হয়ে গেল। অফিসার এগিয়ে গিয়ে ইন্সপেক্টরকে বললেন, ওটা নিয়ে নিয়েছেন? হ্যাঁ স্যার, এই যে। একটা ছোট যন্ত্র এগিয়ে দিলেন ইন্সপেক্টর। সেটা নিয়ে দ্বিতীয় গাড়ি থেকে রেকর্ড প্লেয়ার বের করে চালিয়ে দিতেই রামচন্দ্রর গলা শোনা গেল, উহ! বুকের ওপর থেকে পাথরটা নেমে গেল। খানিকটা শোনানোর পর অফিসার বললেন, মিস্টার রামচন্দ্র বণিক, মিসেস কৃষ্ণ মিত্র, সুন্দর মিত্রকে হত্যার চেষ্টার জন্য আপনাদের অ্যারেস্ট করা হচ্ছে। এই লোকটি নিশ্চয়ই প্রাণের দায়ে রাজসাক্ষী হতে রাজি হয়েছে।
আমি জানতাম আপনাদের সঙ্গে এমন সব কথা হবে যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে। আপনারা একবারও ভেবে দেখলেন না যে ওকে ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। তবু ছেড়েছিলাম। ছেড়েছিলাম এই রেকর্ডারটা দিয়ে। ইন্সপেক্টর, আপনি আপনার কাজ করুন। ৩ দিন আগে অপারেশন হয়ে গেছে। ডাক্তার খুব আশাবাদী। আজ চোখ খুলল সুন্দর। ডাক্তার ইশারায় লীলাকে কাছে ডাকলেন। লীলা পাশে এসে দাঁড়াতেই সুন্দরের ঠোঁটে হাসি ফুটল। হাত বাড়িয়ে লীলার হাত ধরল সে। তারপর ক্লান্ত গলায় জিজ্ঞাসা করল, তোমার বাবা কেমন আছেন? লীলা জবাব দিতে পারল না। কিন্তু পেছন থেকে দুর্যোধন মিত্রের গলা ভেসে এলো। হি ইজ অলরাইট মাই সন। অপারেশন সাকসেসফুল। আমি ওদের অনুরোধ করেছি। ডাক্তাররা পারমিশন দিলেই যেন আমাদের শহরের অতিথি হয়ে আসেন। অতিথি? সুন্দর তাকালো। এখনো পর্যন্ত তো ওদের অতিথিই বলতে হবে। ডাক্তার বললেন, উই আর গ্রেটফুল টু লীলা। ওর জন্যই সব সম্ভব হলো। আমি কি সবাইকে অনুরোধ করতে পারি এই কেবিনের বাইরে যেতে? নার্স, আপনিও চলুন। সঙ্গে সঙ্গে কেবিন খালি হয়ে গেল। কেবিনের ভেতর এখন শুধু লীলা এবং সুন্দর।